কিছু পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ছে, কঠোরভাবে বাজার মনিটরিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর। ঢাকায় নির্দিষ্ট সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলে অনুমতি। বিরোধী নয়, অপরাধী হিসেবে জেলে বিএনপির কোনো নেতা, বলেছেন ওবায়দুল কাদের। দরিদ্রদের অনাহারে রেখে কোটি কোটি টাকা পাচারের অভিযোগ বিএনপির। দ্বিতীয় ধাপে 157 উপজেলায় ভোট কাল, সকল প্রস্তুতি সম্পন্ন। ভালো প্রার্থী না থাকলে অনেক সময় ভোট দেন না ভোটাররা, বলেছেন ইসি আলমগীর। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে পুরো সংবাদ। সংকট না থাকা আর পর্যাপ্ত যোগান সত্ত্বেও কিছু পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ছে উল্লেখ করে বাজার নজরদারি কঠোর করতে বাণিজ্য প্রতিমন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া অটোরিকশা চালকদের জীবন এবং জীবিকার কথা চিন্তা করে নিয়মতান্ত্রিকভাবে নির্দিষ্ট সড়কে অটোরিকশা চলাচলের নির্দেশনা দিয়েছেন তিনি। মন্ত্রিসভার বৈঠকে আজ প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারদের বেতন ভাতা নিয়ে পারিতোষিক এবং বিশেষাধিকার আইন 2024-এর খসড়ার অনুমোদন দেয় মন্ত্রিসভা। বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার সিদ্ধান্তগুলোর বিষয়ে সংবাদ সম্মেলন করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। জানান, আগামী বছর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব শান্তি পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভায়। পুরস্কারের অর্থমূল্য $1 লাখ পাশাপাশি পুরস্কার বিজয়ীকে 50 গ্রাম ওজনের একটি মেডেলও দেওয়া হবে। অটো রিক্সা নিয়ে একটি ঘটনা ঘটেছে আর কি, বিভিন্নভাবে আসছে পত্রিকা এবং অটো রিক্সা চালকরা ইতিমধ্যে কিছুটা তাদের তরফ থেকে প্রতিবাদ বা তাদের তরফ থেকে প্রতিক্রিয়া দেখিয়েছেন। বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর নজরে এসেছেন এবং উনি সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন তাদের জীবন ও জীবিকার বিষয়টিকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। আর একটি সিদ্ধান্ত উনি দিয়েছেন, যেটা উনি বাণিজ্যমন্ত্রী মহোদয়কে খুব কঠোরভাবে বলেছেন যে বাজার মনিটরিংটা থেকে জোরালোভাবে নজর দিতে বলেছেন। মানে কিছু কিছু পণ্যে বাজারে সাপ্লাই কোনো ক্রাইসিস না সত্ত্বেও পণ্য মূল্য বৃদ্ধির যে প্রবণতা দেখেছেন এবং বললেন যে খুব কঠোরভাবে যেন বাজার মনিটরিংটা শুরু করা, সেজন্য উনি সুনির্দিষ্টভাবে বাণিজ্য প্রতিমন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও জানিয়েছেন, বিশ্ব পরিস্থিতি এবং দ্রব্যমূল্য বিবেচনায় শুধু ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত রিকশা চলাচলের অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী ওলামা লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি জানান, ঢাকা মহানগরীতে চললেও 22টি মহাসড়কে আগের মতোই ব্যাটারি চালিত রিকশা বন্ধ থাকবে। যুদ্ধ নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞা যেহেতু প্রতিক্রিয়া বাংলাদেশে দ্রব্যমূল্যের উপর, জ্বালানির উপর, আজকে ডলারের উপর বিভিন্নভাবে আসছে। এইসব কথা বিবেচনা করে নেত্রী সিটি এলাকা ব্যাটারি চালিত গাড়ি বন্ধের যে নির্দেশ, সেটা পরিবর্তন করে চালু রাখা তিনি নির্দেশ দিয়েছেন। চাঁদাবাজ এবং ধর্ম ব্যবসায়ীদের ওলামা লীগের জায়গা না দিতে হুঁশিয়ার করে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আরও জানান, বিএনপির কোনো নেতাকর্মীকে বিরোধী হিসেবে নয়, অপরাধী হিসেবেই জেলে পাঠানো হয়েছে। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের অভিযোগ, বিএনপি এখন ইহুদিদের দোসরে পরিণত দল, তাদের হাতে ইসলাম ধর্ম নিরাপদ নয়। রিপোর্ট করছেন সৈয়দ আব্দুল মহিদ। প্রতিষ্ঠার প্রথম বার্ষিকী উদযাপন করছে আওয়ামী ওলামা লীগ। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে সংগঠনটির দিনব্যাপী উদযাপন অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, সংগঠনটিকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে হবে, তবে দলের আদর্শের পরিপন্থী হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করে দেন। সত্যিকারের আলেম ওলামা দিয়ে ওলামা লীগ গঠন করতে হবে এবং কোন টাউট বটপার যেন এখানে প্রবেশ করতে না পারে। ধর্মের নামে ধর্ম ব্যবসা চলবে না। আওয়ামী লীগের সাথে কাজ করতে হলে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধুর
আদর্শ মেনে চলত। বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার প্রসঙ্গে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগের জবাবও দেন ওবায়দুল কাদের। বলেন, অপরাধীদের কোনো দল নেই, তারা দুর্বৃত্ত, সন্ত্রাসী। বিএনপির কোন নেতা কর্মীকে বিএনপি হিসাবে জেলে পাঠাইনি, পাঠিয়েছি অপরাধী আস্তানা, অপরাধী ঠিকানা জেলখানা, অপরাধী ঠিকানা জেলখানা। অপরাধীরা কোনো দলে নেই, তারা হচ্ছে দুর্বৃত্ত, তারা অগ্নিসন্ত্রাসী। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, বিএনপির আমলে আলেম ওলামারা সম্মান পাননি, ইসলামের জন্য দলটি কিছুই করেনি বলেও অভিযোগ তার। জনতার পক্ষে বলে নাই, ইসলামের বিপক্ষে একটি শব্দ উচ্চারণ করে নাই, আর বিএনপিও করে নাই। এরা ইসরায়েলের দোসরে রূপান্তরিত হয়েছে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। হঠাৎ করে অটোরিকশা বন্ধের উদ্যোগের সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানতে চান, অটোরিকশার যন্ত্রাংশ আমদানির অনুমতি বা লাইসেন্স কে দিয়েছেন? এমন প্রশ্ন তুলে রিকশা শ্রমিকদের আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন রুহুল কবির রিজভী। চা শ্রমিকদের দাবি দেওয়া নিশ্চিতের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের মানববন্ধনে তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, ব্যাটারি চালিত রিকশা হঠাৎ বন্ধ করে দিয়ে তাদের কষ্ট কিভাবে বুঝবেন ক্ষমতাসীনরা? যারা কোটি কোটি টাকা পাচার করছেন, তারা ব্যাটারি চালিত রিকশা চালকদের কষ্টের কথা কিভাবে বুঝবেন? দরিদ্রদের অনাহারে রেখে ক্ষমতাসীনরা নিজেরা স্বর্গে থাকবেন, তা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন রিজভী। প্রত্যেকটা নেতা এবং নেতাদের আত্মীয় স্বজন বিদ্যুৎ খাত থেকে কোটি কোটি টাকা নিয়ে গেছেন, বিভিন্ন উন্নয়নের নাম থেকে কোটি কোটি টাকা পাচার করেছেন। শুধু টাকা পাচারের আরব্য উপন্যাসের কাহিনী প্রতিদিন আমরা সংবাদপত্রের পাতায় আমরা পড়ছি। সুতরাং ওই ব্যাটারি চালিত রিক্সা চালক আর ওই রিক্সাওয়ালাদের করুণ কাহিনী কি করে জানবেন ওবায়দুল কাদের সাহেবরা? বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। বিকেলে রাজধানী গোপীবাগ থেকে মিছিলটি শুরু হয় ইত্তেফাক মোড়, টিকাটুলি হয়ে গোপীবাগে গিয়ে মিছিলটি শেষ হয়। মিছিল থেকে নেতাকর্মীরা ইশরাক হোসেন সহ দলীয় নেতাকর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানান। একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দল। ইঞ্জিনিয়ার ইশরাকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং তার মুক্তি চেয়ে স্লোগান দেওয়া হয়েছে। বিক্ষোভ মিছিল করেছে যাত্রাবাড়ি থানা বিএনপিও। তারাও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নিঃশর্ত মুক্তির দাবি জানান। দ্বিতীয় ধাপে ১৫৭টি উপজেলায় ভোটকাল। সব প্রস্তুতি শেষ নির্বাচন কমিশনের। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে সরঞ্জাম। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে থাকছে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের ৩ উপজেলা হাটহাজারী, ফটিকছড়ি ও রাঙ্গুনিয়ায় ভোট নিতে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। সোমবার সকালে নিজ নিজ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে কেন্দ্রে পাঠানো হয় এসব সরঞ্জাম। এদিকে রাউজানের সবকটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হওয়ায় ভোট হচ্ছে না। একই কারণে রাঙ্গুনিয়ায় চেয়ারম্যান ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হবে না। রংপুরের ২ উপজেলায় ভোটের উপকরণ বিতরণ করা হয়েছে। মিঠাপুকুর ও পীরগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মালামাল সংগ্রহ করেন নির্বাচনের কর্মকর্তারা। সিলেটের সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় ভোট উপলক্ষে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট নির্বাচন অফিস থেকে কঠোর নিরাপত্তায় বিভিন্ন কেন্দ্রে ব্যালট বাক্স, সিল, কালি সহ অন্যান্য সরঞ্জাম পাঠানো হয়। ময়মনসিংহ সদর, মুক্তাগাছা ও গৌরীপুর উপজেলা নির্বাচনের প্রস্তুতি শেষ করেছে কমিশন। নগরীর সার্কিট হাউস সংলগ্ন জিমনেশিয়াম থেকে সদরের ১০৩টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এসব সরঞ্জাম গ্রহণ করেন। প্রিজাইডিং কর্মকর্তার উপস্থিতিতে নির্ধারিত কেন্দ্রের দায়িত্বশীল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জিম্মায় দেওয়া হয় এসব সরঞ্জাম। শরীয়তপুর সদর ও জাজিরা উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় সরঞ্জাম। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এসব মালামাল নিয়ে যাওয়া হয় বিভিন্ন কেন্দ্রে। নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্রগুলোতে ব্যালট পেপার ছাড়া সকল নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়। প্রিজাইডিং অফিসার ও দায়িত্বরত নিরাপত্তা কর্মীদের কাছে রিটার্নিং অফিসার এসব সামগ্রী হস্তান্তর করেন।
নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে সদর উপজেলার ব্যালট বাক্স, ব্যাগ ও গালা সহ অন্যান্য সরঞ্জামাদি বিতরণ করা হয়। উদ্বোধন করেন রিটার্নিং অফিসার নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক শাশ্বতী শীল। গাইবান্ধার ৩ উপজেলায় ৪১৮টি কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। সদর, পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে এসব সরঞ্জাম তুলে দেওয়া হয় নিজ নিজ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে। ব্যালট পেপার পাঠানো হবে ভোটের দিন। ভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি এবং এক্ষেত্রে আমরা জিরো টলারেন্সে থাকবো এবং কোনো ধরনের অনিয়মকে আমরা প্রশ্রয় দিব না। সর্বোচ্চ আমরা সঠিকতা এবং নিরপেক্ষতার মধ্যে থাকবো। লক্ষ্মীপুরের রায়পুর ও রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জাম পাঠানো হলেও নিরাপত্তার স্বার্থে ব্যালট পেপার পাঠানো হবে মঙ্গলবার। খাগড়াছড়ি সদর, দীঘিনালা ও পানছড়ি উপজেলায় কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ভোটের সামগ্রী। দুর্গম এলাকায় হেলিকপ্টারে নেওয়া হয় নির্বাচনী সরঞ্জাম। পেশাদারিত্বের সাথে নিরপেক্ষভাবে আমাদেরকে এই দায়িত্বটুকু পালন করতে হবে, এর বাইরে আসলে কোনো কিছু না। এছাড়া ঠাকুরগাঁও সদর ও রানীশংকৈল, জয়পুরহাট সদর ও পাঁচবিবি, বাগেরহাটের চিতলমারি, মোল্লাহাট ও ফকিরহাট, ঝালকাঠি সদর ও নলছিটি, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলায় ব্যালট বাক্স, সিল সহ নির্বাচনী সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে। পরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এসব সরঞ্জাম পৌঁছে যায় কেন্দ্রে কেন্দ্রে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, নির্বাচন নিয়ে কমিশনের আন্তরিকতার কোনো কমতি নেই। সারা বিশ্বে ভোটের প্রতি ভোটারদের আগ্রহ কমছে। দ্বিতীয় ধাপে নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হতে পারে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন। দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেন, মঙ্গলবারের উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ধান কাটার মৌসুম, আবহাওয়া, বড় রাজনৈতিক দলের নির্বাচনে না আসা সহ নানা কারণে ভোট কেন্দ্রে উপস্থিতি কম হয়েছে প্রথম ধাপে। নির্বাচন নিয়ে কমিশনের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। তিনি আরও জানান, ভালো প্রার্থীরা নির্বাচনে অংশ না নিলেও অনেক সময় ভোটাররা কেন্দ্রে যান না। কত শতাংশ ভোট পড়লে নির্বাচন গ্রহণযোগ্য হবে তার কোনো নিয়ম নেই। তা নিয়ে কমিশনের কোনো ভাবনাও নেই বলে মন্তব্য করেছেন মোহাম্মদ আলমগীর। আমরা আশা করব যে যেহেতু শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে গত ধাপেরটা, এই ধাপেরটাও শান্তিপূর্ণভাবে হবে বলে আমরা আশা করি। কারণ আমাদের ওই নির্বাচনের অভিজ্ঞতার আলোকে এবারের যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্য যারা আছেন তাদের কিভাবে করলে, তাদের দায়িত্ব দিলে তারা আরও সুষ্ঠুভাবে সুন্দরভাবে নির্বাচন করতে পারবেন সেই পরিকল্পনা অনুযায়ী তারা কাজ করে যাচ্ছেন। ভোটের হার বেশি হলে আমরা খুশি, কিন্তু না হলে এটা নিয়ে যে আমাদের খুব উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নাই। আমাদের জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন কোনোটাই কিন্তু এই ধরনের কোনো বিধিনিষেধ নাই যে এত পার্সেন্টেজ ভোট না পড়লে সেই নির্বাচনটি আবার পুনরায় করতে হবে বা এটা কাঙ্ক্ষিত না অথবা আমরা খুশি না, এরকম বলা যাবে না। আমরা যে কোনো হার পড়লেই খুশি। ডলারের দরে অস্থিরতার মধ্যে দেশের রিজার্ভের গ্রাফ নামছে দ্রুত। সরকারের নানা উদ্যোগেও রিজার্ভ না বেড়ে উল্টো কমে যাচ্ছে। একে কঠিন পরিস্থিতি বলছেন অর্থনীতিবিদ এবং বিশ্লেষকরা। তাদের মতে বাংলাদেশের রিজার্ভ কমে যাওয়ার দিকে নজর রাখছে বিদেশিরাও। ডলার সংকটে বিদেশিদের পাওনা পরিশোধ করতে না পারায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। রিপোর্ট করছেন গোলাম মইনুল আহসান। ডলার সংকটে 1 বছরের বেশি সময় দেশের আমদানিকেও নিয়ন্ত্রণ করছে সরকার। এরপরে প্রতি মাসে আমদানি ব্যয় মেটাতে লাগছে $5 বিলিয়ন মতো। আর দেশে ব্যবহারযোগ্য রিজার্ভ এখন $13 বিলিয়ন ঘরে। সে হিসেবে বর্তমান রিজার্ভ দিয়ে 2.5 মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। অথচ প্রতিবেশী দেশ ভারত 1 বছরের বেশি আমদানি ব্যয় মেটাতে সক্ষম। আমরা শঙ্কাজনক অবস্থায় আছি। এই জায়গাটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে, কারণ আমরা শুধু এই ডাটাটা দেখছি না, পৃথিবীর সবাই যারা বাংলাদেশ নিয়ে চিন্তা করে, বাংলাদেশ নিয়ে বিজনেস করে, ফাইন্যান্সিয়াল সেক্টর, বাইরের ব্যাংকার যারা বাংলাদেশে লোন দেয়, যারা বিভিন্ন সাপ্লায়ার্সকে সরবরাহ করে, তারা কিন্তু এই নাম্বারটাকে দেখে এবং তারা এটা নিয়ে চিন্তিত। এটা একটা কঠিন অবস্থা। আমাদের আমদানি তো এমনি আমরা অনেক সংখ্যা পূরণ করেছি, আমদানি করতে হবে অত্যাবশ্যকীয় পণ্য, তারপর র মেটেরিয়ালস, মেশিনারি, যেগুলো তারপর আছে জ্বালানি। রপ্তানির প্রধান খাত তৈরি পোশাকের কাঁচামাল আমদানি হয় মূলত চীন থেকে। তাই ডলার খরচের সবচেয়ে বড় জায়গাটি দেশটি। তবে দেশটি এখন ডলারের পরিবর্তে চীনা মুদ্রায় লেনদেন করতে আগ্রহী। সম্প্রতি $5 বিলিয়ন সমমূল্যের চীনা মুদ্রা ইউয়ানে ঋণ দিতে আগ্রহ প্রকাশ করেছে চীন। চায়না আমাদের অন্যতম ডেভেলপমেন্ট পার্টনার এবং যেই মেগা প্রজেক্টসগুলোতে চায়না ফাইন্যান্স করছে, তারা কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টকে
প্রস্তাবনা দিয়েছিল যে এই ফাইন্যান্সিংটা তারা ইউয়ানে করতে চায়। আমাদের ডলার ক্রাইসিস, আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আমাদের সরবরাহ চেইনে যেই একটা ইন্টারাপশন হচ্ছে, সেটা কিন্তু একটা সুরাহার একটা বড় আমি সুযোগ দেখতে পাচ্ছি যদি বাংলাদেশি গভর্নমেন্ট এবং ব্যবসায়ী যারা আছেন তারা ইউয়ানের যে কারেন্সি, ইউয়ান নামের যে কারেন্সিটা আছে সেটাকে দ্রুত অ্যাডাপশনে নেন। দেশের ডলার সংকটে বিদেশিদের পেমেন্ট দিতে পারছে না সরকার। আনপেইড বিলও কিন্তু কয়েক বিলিয়ন ডলার আছে যেটা শোধ করা হয় নাই এবং সেটা ডলারেই শোধ করতে হবে। সেটার মধ্যে কি আছে? আমরা জানি বিদ্যুৎ খাতে কয়েক বিলিয়ন আছে, বিদ্যুৎ এবং জ্বালানি খাতে কয়েক বিলিয়ন আছে, সেটা তো শোধ করতে হবে। তারপরে আমরা জানি যে আমাদের এয়ারলাইন্সের ক্ষেত্রে এখানেও কয়েক হাজার কোটি টাকা অনাদায়ী রয়ে গেছে। অর্থনৈতিক স্বার্থের যে কোনো উপায়ে রিজার্ভের পরিমাণ বাড়ানোর তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। মানে ইনফ্লো বাড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। গোলাম মনিরুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই এর পরিধি আরও বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। রাজধানী তেজগাঁওয়ে প্রতিষ্ঠানটিতে বিশ্ব মেট্রোলজি দিবসের আলোচনা সভায় তিনি এ তথ্য জানান। বলেন, বিএসটিআই এর হাতে ব্যবসায়ীরা যাতে হয়রানির শিকার না হয় এর নির্দেশনা দিয়েছেন শিল্পমন্ত্রী। তাদেরকে কাজে আরও গতি আনার তাগিদ দেন। সভায় এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম জানান, দেশের অর্থনীতিকে গতিশীল করতে বিএসটিআইকে আরও আধুনিক করতে হবে। প্রতিষ্ঠানটির মহাপরিচালক এস.এম. ফেরদৌস আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা। বিএসটিআইর যে পরিধি এটা অবশ্যই বাড়াতে হবে, কারণ আমাদের সেক্টর ওয়াইজ যেভাবে বেড়ে গেছে সেই কাজগুলোকে প্রত্যেকটা জায়গায় যারা ব্যবসায়ীরা যেভাবে হ্যারাস না হয় এবং অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে যেন আমরা সব কিছু তাদেরকে সার্ভিস দিতে পারি, এটা হলো আমাদের সবচেয়ে বড় কাজ হবে। এখন আমাদের ল্যাবরেটরি ক্যাপাসিটি বাড়াতে হবে, আমাদের ম্যান পাওয়ার বাড়াতে হবে, প্রত্যেক জেলায় বন্দর থেকে শুরু করে সব জায়গায় যাতে স্টক অফ না হয়। আমাদের আমদানি, আমাদের রপ্তানি কোনোটাতেই যেন লোকাল প্রোডাকশন প্রত্যেকটাই আমাদের মেজার থেকে শুরু করে কোয়ালিটি প্রত্যেকটা মেনটেন্যান্সের জন্য এর বিশাল প্রয়োজনীয়তা এবং বিশাল একটি দক্ষ কর্মবাহিনীর দরকার আছে, কর্মী বাহিনী। প্রচেষ্টায় আজকে একটা বিশাল বাংলাদেশ চলচ্চিত্র সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনির হোসেন ডিপজলের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে অনিয়মের অভিযোগে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি নাইমা হায়দার এবং বিচারপতি কাজী জিনাত হকের দ্বৈত বেঞ্চ রুল সহ এই আদেশ দেন। গত 19 এপ্রিল চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নিপুণ এবং মাহমুদ কুলি প্যানেলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে মিশা ডিপজল প্যানেল। ভোট গ্রহণ শেষে 20 এপ্রিল ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে সভাপতি পদে মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে মনির হোসেন ডিপজল বিজয়ী হন। মাত্র 16 ভোটের ব্যবধানে হেরে যান সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ। নির্বাচনের 25 দিন পর নির্বাচিত কমিটির কার্যক্রম স্থগিত চেয়ে রিট করেন নিপুণ। দেয় এবং কিছু ভোট বাতিল করে এজেন্টদেরকে বের করে দেয়। আদালত মনির হোসেন ডিপজলের যে সাধারণ সম্পাদক পদ সেই পদে স্থগিতাদেশ প্রদান করেছেন, নিষেধাজ্ঞা প্রদান করেছেন। কর্তৃপক্ষ যেন তার এই পদে দায়িত্ব পালন করার থেকে বারিত রাখে। সর্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে কাল মঙ্গলবার পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একযোগে অর্ধদিবস কর্মবিরতি পালন করবেন। আগামী 28 মে 10টা থেকে 12টা পর্যন্ত কর্মবিরতির ঘোষণা দিয়েছেন তারা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে আয়োজিত বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। শিক্ষক নেতারা জানান, সর্বজনীন পেনশনে শুধু স্বশাসিত এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করাটা বৈষম্য। এছাড়া এই নতুন স্কিমের কারণে আগে পরে নিয়োগ পাওয়াদের মধ্যে দুটি শ্রেণী তৈরি হবে। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পরিবেশ এবং গবেষণার উপর বিরূপ প্রভাব ফেলবে এটি। পাশাপাশি সরকারি অন্যান্য চাকুরিজীবী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক বৈষম্য সৃষ্টি হবে। শিক্ষকদের সঙ্গে কোনো আলোচনা না করে এই পেনশন স্কিম চাপিয়ে দেওয়া অনৈতিক বলে মন্তব্য করেছেন তারা। কার স্বার্থে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের ঢুকতে বাধা দিয়ে গণমাধ্যমের কাছে তথ্য আড়ালের চেষ্টা চলছে, সেই প্রশ্ন তুলেছে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ। সাংবাদিকদের ঢোকার নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে 6 জুন বাজেট পেশের পর
কেন্দ্রীয় ব্যাংকের সামনে অবস্থান এবং সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে ইআরএফ। সোমবার রাজধানীতে ইআরএফ কার্যালয়ে সংবাদ সম্মেলন জানানো হয়েছে, বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের ঢোকার বিষয়ে আলোচনা এবং একাধিকবার চিঠি দেওয়া হলেও সমাধান হয়নি। এই সময় ইআরএফ সভাপতি রেফায়েতুল্লাহ মৃধা জানান, প্রতিষ্ঠার ৩৩ বছরে কোনো বিষয় নিয়ে মাঠে নামেনি ইআরএফ। দাবি না মানা হলে কঠোর আন্দোলনে মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সরকার অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতের কথা বলে আসছে উল্লেখ করে ইআরএফ সভাপতি জানান, ৫৩ বছরের প্রথা ভেঙে হঠাৎ করে বাংলাদেশ ব্যাংক সাংবাদিকদের ঢুকতে নিষেধাজ্ঞা সরকারের অবস্থানের বিপরীত। কোরবানির ঈদ উপলক্ষে প্রাকৃতিক উপায়ে প্রায় ৫ লাখ পশু মোটা তাজাকরণ চলছে নাটোরে। জেলায় এবার চাহিদার দ্বিগুণ গরু ছাগল প্রস্তুত করা হচ্ছে, তবে এই কাজে প্রাণী সম্পদ কর্মকর্তাদের সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেছেন খামারিরা। নাটোর থেকে রিপোর্ট করছেন কামরুল ইসলাম। শাহিওয়াল, রাজস্থানী, নেপালির সাথে দেশি শঙ্কর সহ নানা জাতের পশু মোটা তাজা হচ্ছে নাটোরের বিভিন্ন খামারে। খাওয়ানো হচ্ছে গমের ভুসি, চালের খুদ, খড় আর কাঁচা ঘাস। গমের ভুসি, গুঁড়া, খোল, পালিশ এগুলো দিয়ে আমরা পানির সাথে মিশ্র করে খাওয়াই দিই। বিভিন্ন রকমের ঘাস, খ্যার, পোয়াল, ভুসি এগুলো দিয়ে আমরা খাবার দিই। শাহিওয়াল আছে, হলস্টিন ফ্রিজিয়ান আছে, ব্রাহ্মা ক্রস আছে, নেপালি গির আছে, ইন্ডিয়ান বলদ আছে, উলবাড়ি সার আছে। দেশীয় পদ্ধতিতে ভালো জাতের গরুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। তাদের অভিযোগ, কালেভাদ্র খামারে আসেন না প্রাণী সম্পদ কর্মকর্তারা, নিজেদের চেষ্টায় হিষ্টপুষ্ট করছেন গরু। আপনারা আমাদের গন্তব্য হিসেবে একটু পরামর্শ তো দিতে পারেন যে গরুগুলো আমরা কিভাবে লালন পালন করতে পারি, কিভাবে সংরক্ষণ করতে পারি, কিন্তু তারা আসে না। যদিও অভিযোগ অস্বীকার করে প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন, গবাদি পশুর উন্নয়নে খামারিদের নিয়মিত প্রশিক্ষণ ও সাহায্য সহযোগিতা করছেন তারা। আমাদের খামারদের সঙ্গে এই গরু ফ্যাটেনিং করার যে প্রক্রিয়া, সেটা আমরা তাদেরকে সাহায্য করে যাচ্ছি এবং আমাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদেরকে ট্রেনিং দিয়ে যাচ্ছি। খামারিরা কিন্তু গরু মোটাতাজাকরণ করার জন্য অনেক সময় কিছু স্টেরয়েড, হরমোন, অ্যান্টিবায়োটিক বা আদার্স কিছু ব্যবহার করে, এইগুলি থেকে তাদেরকে বিরত রাখার জন্য আমরা কিন্তু আমাদের মাঠ পর্যায়ে যে আমাদের যে কর্মীরা আছে তারা কিন্তু কাজ করে যাচ্ছে এবং তাদেরকে সচেতনতামূলক তারা প্রশিক্ষণ দিচ্ছে। কোরবানির সময় এগিয়ে আসার সাথে সাথে স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে যাবে এসব পশু। কামরুল ইসলাম, বাংলা ভিশন, নাটোর। চীন বাংলাদেশ সম্পর্ক এবং বেল্ট রোড উদ্যোগ দেশের অর্থনীতির গেম চেঞ্জার বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল মঈন। সেন্টার ফর ইস্ট এশিয়া ফাউন্ডেশন সিএফ আয়োজিত গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি। সিএফের চেয়ারম্যান মাহফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে এর নির্বাহী পরিচালক নাসিম মাহমুদ জানান, বাংলাদেশ ও চীন সময়ের পরীক্ষিত বন্ধু। এই সময় বাংলাদেশ চায়না চেম্বারের সাধারণ সম্পাদক আল মামুন মৃধা মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে সমঝোতা এবং মার্কিন ডলারের বদলে চীনা মুদ্রায় লেনদেন চালুর তাগিদ দিয়েছেন। নতুন ব্যবসা এবং বিনিয়োগ শুধু সরকারি পর্যায়ে সীমাবদ্ধ না রেখে বেসরকারি খাতেও সংযুক্ত করার দাবি জানিয়েছেন তিনি। জবাবে চীনের প্রসিদ্ধ থিঙ্ক ট্যাঙ্ক সাংহাই একাডেমি অব সোশ্যাল সায়েন্সের অধ্যাপক প্রফেসর ওয়াং জিয়ান সম্পর্ক উন্নয়নে ভবিষ্যতে বেসরকারি খাতকেও যুক্ত করার আশ্বাস দিয়েছেন। আরও কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। আন্তর্জাতিক শ্রম সংস্থার আইএলওর সাথে অভিবাসী কর্মীদের যৌথ প্রকল্পের উদ্বোধন করেছেন বাংলাদেশ ও সুইজারল্যান্ড সরকার। প্রকল্পটি উদ্বোধন করেন আইএলও ন্যাশনাল প্রোগ্রাম অফিসার মাজহারুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইফুল হক চৌধুরী, আইএলও ন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার রাহনুমা সালাম খান। বিকাশ এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে বরিশালের 9টি স্কুলের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের মধ্য দিয়ে উদ্বোধন হয়েছে এবছরের বই পড়া কার্যক্রম। সকালে নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে এ কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক শহীদুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদেরী, চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স মেজর জেনারেল শেখ মোহাম্মদ মনিরুল ইসলাম ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের পরিচালক শামীম আল মামুন সহ আরও অনেকে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের 36তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা হয়েছে চট্টগ্রামে। বিকালে নগরীর চেরাগি পাহাড় মোড় থেকে শোভাযাত্রাটি বের করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, সাংগঠনিক সম্পাদক শ্যামল কুমার পালিত সহ আরও অনেকে।
নগদের ঘোষণা করা সর্ববৃহৎ উপহার ক্যাম্পেইনে এবার জমি জিতে নিলেন রাজধানীর সিএনজি চালক আকিজুল ইসলাম ও তার দল। প্রবাসী পল্লী গ্রুপের প্রজেক্টে এই জমি হস্তান্তর করেন বিশ্বসেরা অলরাউন্ডার এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। নগদ জানিয়েছে, গ্রাহকদের জন্য এমন আরও অনেক জমি জিতে নেয়ার সুযোগ রয়েছে পুরো ক্যাম্পেইন জুড়ে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব, বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। কিছু পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ছে, কঠোরভাবে বাজার মনিটরিং এর নির্দেশ প্রধানমন্ত্রীর। ঢাকায় নির্দিষ্ট সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলে অনুমতি। বিরোধী নয়, অপরাধী হিসেবে জেলে বিএনপির কোনো নেতা, বলেছেন ওবায়দুল কাদের। দরিদ্রদের অনাহারে রেখে কোটি কোটি টাকা পাচারের অভিযোগ বিএনপির। দ্বিতীয় ধাপে 157 উপজেলায় ভোট কাল, সকল প্রস্তুতি সম্পন্ন। ভালো প্রার্থী না থাকলে অনেক সময় ভোট দেন না ভোটাররা, বলেছেন ইসি আলমগীর। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavisionnews, সাবস্ক্রাইবও করতে পারেন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।